নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। বধূবেশে বসে আছে 18 বছর কিশোরী কায়নাত আফরা মোহ। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ মাথায় ঘুমটা দিয়ে ভারী সাজে আর ভারী গয়না পরে অপেক্ষা করছে তার বরের, কিন্তু যার জন্য সে অপেক্ষা করছে তার আসার নামগন্ধ নেই। পুরো নাম কায়নাত আফরা মোহ। বাবা মা বলতে কেউ নেই তার। ছোট থেকে আশ্রমে বড় হয়েছে সে, ছোট থেকে শান্ত স্বভাবের। বাবা মায়ের অভাব বুঝতে পারলেও কখনো কারোর সামনে সে প্রকাশ করেনি। নিজের টিউশনি করিয়ে নিজের পড়ালেখা সে এইচএসসি পর্যন্ত টেনে নিয়ে এসেছে। এই পরিবারের বড় ছেলের সাথে বিয়ে হয়েছে মোহর। বিয়েটা হতে না হতে তার স্বামী নিরুদ্দেশ। দেখা হয়ে ওঠেনি মোহর তার স্বামীকে, শুধু নামটাই শুনেছিল তার দাদি শাশুড়ির কাছ থেকে। তার স্বামীর নাম ফাইজান ফারিস ফাজ, বয়স 28। তার আর মোহর বয়স 18, গুনে গুনে 10 বছরের বড় তার স্বামী তার থেকে, এতটুকু সে জানে। মোহর বিয়েটা হুট করে হয়ে উঠেছে। মোহর বিয়েটা হয়েছে ঠিক এমন ভাবে। ফ্ল্যাশব্যাক। মোহ তার প্রতিদিনের মতো টিউশনি শেষ করে বাসায় ফিরছিল। এমন সময় দেখলো এক বয়স্ক মহিলা রাস্তায় পড়ে আছে। সেইটার চারপাশে মানুষ ভিড় জমিয়ে পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। হন্তদন্ত হয়ে ছুটল সেখানে, কেউ সাহায্য করছে না, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। মোহ একটা রিক্সা ডেকে বয়স্ক মহিলাটাকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। মহিলাটাকে কেবিনে শিফট করে সব ফর্মালিটি সে পূরণ করলো। আজ মাসের 1 তারিখে বেতন পেয়েছিল। এইসব পূরণ করতে যেয়ে তার অর্ধেক টাকা ফুরিয়ে গেল, কিন্তু মোহর সেটার মাথা ব্যথা নেই। ডাক্তার বের হয়ে জিজ্ঞেস করলো, ওনার বিপি লো থাকার কারণে রোদের উত্তাপে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এখন ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, ঘন্টা 2-1 মাঝে জ্ঞান ফিরবে। আপনি রোগীর কে হন? মোহ জবাব দিল, আসলে উনি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিল, আমার কেউ হন না উনি। ডাক্তার এমন উদারতা দেখে ব্রুকুচকে চলে গেল। একটা ফোন বাজছে অনেকক্ষণ যাবত। পাশে গিয়ে দেখলো তার বয়স্ক মহিলার ব্যাগ এটা। মোহ রিসিভ করবে কিনা বুঝছে না। রিসিভ না করলে ওনার বাড়ির লোক টেনশন করবে আবার। মোহ ফোন বের করে দেখলো স্ক্রিনে নাম লেখা সুলেমান। হ্যালো মা, কই তুমি? এতক্ষণ হয়ে গেল আসলে না যে। ঠিক আছো তুমি? আর তুমি একা বের হয়েছে কেন? অপর পাশ থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, প্লিজ প্যানিক হবেন না। আপনার মা আসলে রাস্তায় বেহুশ হয়ে পড়েছিল, আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি। এক নাগারে বলে উঠলো মোহ। কি? কোন হাসপাতাল? সুলেমান বিচলিত কণ্ঠে বলে উঠল। মোহ সব ডিটেলস দিয়ে অপেক্ষা করতে লাগলো ওনার ফ্যামিলির আসার। এর মধ্যে নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে। মোহ দরজা ঠেলে কেবিনের মাঝে ঢুকলো। ওনার পাশে যেয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? আসলে আপনার তো বিপি লো, এভাবে একা বের হওয়া ঠিক হয়নি আপনার। আপনার ছেলে কল করেছিল, সরি। আসলে আপনার ফ্যামিলিকে জানানো দরকার ছিল, তাই রিসিভ করে ফেলেছিলাম। আপনার ফ্যামিলিকে জানানো হয়ে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মোহ এক নিঃশ্বাসে বলে ফেলল। এতক্ষণ উনি মোহর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। উনি ইশারায় মোহকে কাছে ডাকলো। পাশে বসাতে মোহর মাথায় হাত বুলিয়ে বললেন, নাম কি তোমার? মোহ তার নাম বলল। এরপর টুকটাক অনেক কিছু জিজ্ঞেস করলো মোহকে তিনি। তার মনে যে মোহকে বেশ ধরেছে তার কথায় বোঝা যাচ্ছে। এর মধ্যে দুজন মাঝবয়সী মানুষ আসলো। মা, আপনাকে কতবার বলেছি একা না বের হতে, কথা কি শুনবেন না কখনো? মাঝবয়সী মহিলাটি বলে উঠলো, তুমি আমাকে কত টেনশনে ফেলে দিয়েছিলে জানো তুমি? পাশে থাকা লোকটি বলে উঠলো, আরে থাম তোরা, এত কথা বলিস কানের পোকা বের হয়ে গেল। দিদা বলে উঠলো। দিদার কথা শুনে ওনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে হেসে ফেলল। এই যে ছেলেটাকে দেখছো, যার ফোন তুমি রিসিভ করেছিলে, আমার ছেলে এই সুলেমান, আর আমার বউ এপ্রিল। দিদা বলে উঠলো। মোহ দুজনকে সালাম দিল। এই পিচ্ছি আমাকে এখানে নিয়ে এসেছে, দেখ কত সুন্দর। দিদা বলে উঠলো। এপ্রিল এগিয়ে এসে মোহর মাথায় চুমু এঁকে দিয়ে বলল, মাশাআল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ মা। আসলে কি বলে যে তোমার শুকরিয়া আদায় করব। না আন্টি, সমস্যা নেই। আচ্ছা আমি এখন আসি, আমাকে দ্রুত ফিরতে হবে তো। সবার কাছ থেকে মোহ বিদায় নিয়ে চলে গেল। আমাদের ফারিসের জন্য এরে ভাবছি বউ করে আনবো। দিদা বলে উঠলো, মা, তোমার কি মনে হয় ও রাজি হবে? ও তো দেশে আসতে রাজি হয় না, তাও এবার তোমার জোরাজোরিতে সে আসছে, অল্প কয়েকদিনের জন্য। সুলেমান অবাক হয়ে বলল। মোহর সব ডিটেলস নিয়েছিল দিদা। পরের দিন মোহর সবকিছু জেনে নিয়ে সুলেমান আর এপ্রিলকে জানালো। মেয়েটার কেউ নেই শুনে সুলেমান আর এপ্রিলের দুজনেরই খারাপ লাগলো, কিন্তু তারা আতঙ্কে আছে যে ফারিস রাজি হবে কিনা। ফারিস অত্যন্ত রাগী আর বদমেজাজি, নিজে যা চায় তাই করে, কারোর কথায় পাত্তা দেয় না। যেটা জিদ হবে সেটা করেই ছাড়বে।
অতঃপর দিদার কসম খেয়ে ফারিস বিয়ে করেই সেদিন রাত্রিরেই চলে যায় বাংলাদেশ ছেড়ে আমেরিকা। চলে যায় ফারিস, যেখানে সে থাকে। একবার চেয়েও দেখলো না পুতুলের মতো বউ তার জন্য অপেক্ষা করছে। বর্তমান চারপাশের গুঞ্জনে মোহর পুরনো স্মৃতি থেকে ধ্যান ভাঙলো। কেউ একজন বলল, এরকম এটিমকে বিয়ে করলে কে মাইনা নেব? ঠিকই পোলা দেশ ছাইরা চইলা গেল বিদেশ। ঠিকই তো, আমার মতো এতিমকে বিয়ে করে এনেছে, এটাই তো অনেক। বিড়বিড় করে বলে উঠল মোহ। দরজা ঠেলে এভরিল ঘরে প্রবেশ করলো। তুই আমার মেয়ে, তোকে কারো পরিচয় বেঁচে থাকতে হবে না, তুই তোর পরিচয় বাঁচবি। আর বলল, মোহ এভরিলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এভরিল ও কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছে না। তার মনে এই ভয়টাই ছিল, যা সত্যি হয়ে গেল। সুলেমান পলিটিশিয়ান আর সাথে নামকরা টপ বিজনেসম্যান বাংলাদেশের রিচ ফ্যামিলি ওদের। সবাই ফার্স্ট ফ্যামিলিকে এক নামে চেনে। এভরিল ডাক্তার, সে হাসপাতালে ডিউটি করে। মোহর একটা ননদ আছে, সে ক্লাস 8-এ পড়ে, নাম ফারিহা। 3 বছর পর কেটে গেছে 3টা বছর। সেই কিশোর মোহ এখন 21 বছরে পা দিয়েছে। অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, ইংলিশ নিয়ে পড়ছে। আর ফারিহা ইন্টারমিডিয়েটের ক্যান্ডিডেট এখন। সুলেমান, এভরিল এবং দিদা মোহকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। কষ্টের টুকুও পড়তে দেয়নি। মুখ ফুটে কিছু চায় না মোহ, কিন্তু ভিতরে চাপা কষ্ট যে তাকে ক্ষতবিক্ষত করে রেখেছে। এভরিল সহ বাকি সবাইও বুঝতে পারে। আর ফারিহার বেস্ট ফ্রেন্ড হলো মোহ। মোহকে সব কথা বলে। মোহ বলে ফারিস সবার সাথে কথা বললেও এভরিল ফারিসের সাথে কথা বলে না। এই 3 বছরের ফারিস একবার মোহর কথা জিজ্ঞেস করেনি। কেউ কথা তুললে ফোন কেটে দেয়। সবাই কথা তুলে না। আর মোহর ফারিসের ছবি দেখে মোহর এই 3টা বছর কেটে যায়। এভরিল বুকের সাথে জাপটে ধরে মোহকে তিনি যে তার সন্তান ভাবে। অনেকবার ভেবেছে ফারিসের কাছে তালাক দিয়ে নতুন বিয়ে দিবে মোহর, কিন্তু মোহ কথা শুনলে কেঁদে বুক ভাসায়। মোহ ফারিসকে না দেখে ফারিসকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে। আমেরিকা ক্রিস্টাল হোটেলে বসে ড্রিঙ্কস করছে ফাইজান ফারিস ফাজ। আমেরিকার টপ আইকন, বিজনেস ডিল করছে, কিন্তু তার চোখ সামনে থাকা এক মেয়ের উপর। বর্তমানে যে ফারিসকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ফারিস বাঁকা হেসে চুমুক দিল গ্লাসে। ডিল পছন্দ না হয় সে পকেটে হাত দিয়ে অ্যাটিটিউডের সহিত হোটেল ত্যাগ করলো। তার যেটা পছন্দ না সেটা সামনে দ্বিতীয়বার তাকাবে না। অন্ধকার রাজ্যের বেতাজ বাদশা আমি, হা হা হা। বাঁকা হেসে ফারিস গাড়িতে উঠল। বয়স এখন 31 ফারিসের। 6 ফুট দেহের ফর্সা দেহে সুঠাম গঠনের সুদর্শন পুরুষ সে। মেয়েদের মুখের অলওয়েজ ব্রেকিং নিউজে থাকে সে। মেয়েরা তাকে গিলে খায় যখনই দেখে। নীল চোখ দেখে মেয়েরা একটা কথা বলে, হট। নিজের বিয়ের কথা তার মনেই নাই। মোস্ট হট টু হ্যান্ডসাম ব্যাচেলর হিসেবে সে পরিচিত। কিচেনে এক ধ্যানে শাশুড়ির জন্য চিকেন ভুনা করছে মোহ। আজ এভরিলের হসপিটালের নাইট আছে। মোহ প্রতিদিন কিছু না কিছু রান্না করে ফেলে সবার জন্য। এভরিল মোহকে নিজ হাতে সব শিখিয়েছে রান্নার ব্যাপারটা। সে যেন পিছিয়ে না থাকে কোনো কিছু থেকে। মোহকে তিনি কত ভালোবাসেন যে মোহর মনেই হয় না সে এতিম। টিফিন ক্যারিয়ারে সব খাবার প্যাক করে ড্রাইভারকে দিয়ে গাড়িতে রেখে দিল মোহ। তোর কি লাগবে মা এবার? সুলেমান জিজ্ঞেস করলো চা খেতে খেতে মোহকে। মোহ শান্ত স্বভাবে বলে উঠল, না বাবা, কিছু লাগবে না তো, সব তো দিচ্ছই। ওই তো কিছু চাইতে জানে কি, আমি ঠেলে ঠুলে ওকে জিনিস কিনে দিই। ফারিহা চিপস চিবুতে চিবুতে বলল, এভরিল উপর থেকে নামছে অ্যাপ্রন পরে, চা খেয়ে বেরিয়ে পড়বে। এভরিল নিচে আসাতে মোহ চা দিল। দিদাও হজে গেছে, এজন্য বাসাটা আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছে এই কয়দিন। নতুন সেমিস্টারে বই আর লাগবে তোর? এভরিল চায়ের চুমুক দিয়ে বলে উঠল, না মা, সব তো সেদিনে কিনে দিলা তুমি। মোহ বলে উঠল, এভরিল মোহকে পরিষ্কার বলে দিয়েছে তাকে মা ভাবলে তাকে তুমি করে ডাকতে হবে, যেমন তাকে সে নিজের মেয়ে ভাবে। আসলে ফারিসের কোম্পানি আবারও হিট খেয়েছে, গ্র্যান্ড পার্টি দিচ্ছে আমেরিকায়, ফ্যামিলিকে দেখতে চায়। আমতামতা করে বলে উঠল, কারণ সে জানে ফারিসের নাম উঠলে মোহ অনেক কষ্ট পায়। ফারিসের ছবি যেন দেখতে না পায়, এই জন্য এভরিল সব সরিয়ে রেখেছে। তবুও মোহ একটা ছবি কেমনে পেয়ে গেছে, ওইটাই দেখে সারাক্ষণ। ফারিসের রুমও মোহকে এভরিল রাখে না, কারণ সে চায় না ফারিসের এমন ফেলে চলে যাওয়া কোনো খারাপ স্মৃতি মোহকে তাড়া দেয়। ফারিহার সাথে মোহ ঘুমায়। এভরিল কিছু বলছে না, চুপচাপ চায়ের দিকে মনোযোগ দেয়। ফারিহারও চিপস খাওয়া বন্ধ হয়ে গেছে। মোহ লিভিং রুম ছেড়ে চলে গেল কিচেনে। কিছু বললা না? কোনো মতে বলল সুলেমান। তো এভরিল চোখ না তুলে বলল, না মানে বলছিলাম আমারও তো বিজনেসের কাজে যাওয়া লাগে মাঝে মধ্যে, তাই আর কি। সুলেমান বলল, আমার হাসপাতালের ডিউটি ছেড়ে একরকম সো কল জায়গাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। এভরিল কথাটা বলে বের হয়ে গেল। মোহ আড়াল থেকে সব শুনলো, কিন্তু কিছু বলল না। নিঃশব্দে চোখের জল ফেলল। সে তো জানে তার জন্য তাদের ছেলের ঘরে না ফেরা কারণ। সে তো অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু এভরিল কসম দিয়ে রাখছে যদি সে যায় তার মরা মুখও কখনো সে দেখতে পারবে না।
এই পরিবারের প্রতিটা সদস্যই তার কাছে প্রিয়, কারণ প্রতিটা মানুষ তাকে অসম্ভব ভালোবাসে। মোহর মাথার তেল থেকে হাতের আইফোন, পায়ের স্যান্ডেল সব এভরিল করে দেয়, কিছু বলতে হয় না তাকে। মোহকে এইভাবে 3 বছর ধরে দেখে আসছে অনেকেই। অনেক ফ্যামিলি মোহকে বাড়ির বউ করার উঠে পড়ে লেগেছিল, কিন্তু সুলেমান অনেক বড় পলিটিশিয়ান প্লাস বিজনেসম্যান। তাদের ফ্যামিলি প্লট স্ট্রং থাকার জন্য আরো চাহিদা আসতো। যারা প্রপোজাল দিত তারাও রিচ ফ্যামিলি থেকে বিলং করত। কিন্তু বিয়ের প্রপোজাল আসলে মোহর চোখ ভর্তি পানি থাকতো। সে তো তার স্বামীকে ভালোবাসে, যতই সে তাকে ফেলে চলে যাক তার বুকে এক সমুদ্র ভালোবাসা শুধু না দেখা ওই ফারিসের জন্য। ফারিস যদি একটাবার জানতো যে তার বউ কত অপসরী, একটাবার পিছন ফিরে তাকাতো তার বউ রংধনুর মতো সুন্দর, একটা জলজান্ত পুতুলকে সে যদি দেখতে পারতো তার বাসরাতে খাটের মাঝখানে বসে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে। ফারিহাকে ধরে মোহ কত হিচকি তুলে কেঁদেছে, সাথে ফারিহাও কেঁদেছে। ছোট হলেও মোহর সব কান্নার সাক্ষী ফারিহা। এভরিলের সামনে মোহ কাঁদতে পারে না, কারণ জানে সে কাঁদলে এভরিল নিজেকে এমনিতে অপরাধী ভাবে, আরো ভাববে কাদা মুখ দেখে। ফারিহা ছোট হলেও মোহকে সে প্রচন্ডভাবে ভালোবাসে। মোহর কষ্ট দেখে সেও একসময় কথা বলা বন্ধ করে দেয় তার ভাইয়ের সাথে, কিন্তু মোহ বলে, আমার জন্য তোমরা কথা বলা বন্ধ করলে আমি মরে যাব। কারণ ওনার না হয় মনে নাই তার জীবনে কোনো নারীর সাথে বিয়ে হয়েছিল। খোঁজ নেওয়া তো দূরেই থাক, আমি তো জানি আমি বিবাহিত, তোমাদের মাধ্যমে খোঁজ পাই আমি তার। আর তোমরাও যদি কথা না বলো। এইসব ভাবতে ভাবতে মোহ ক্লান্ত, শরীরের পা বাড়ায় নিজের রুমের দিকে। ফারিহা আর সুলেমান চুপচাপ বসে আছে। তারা আসলে এই পরিস্থিতি দেখে অভ্যস্ত, কিন্তু আজকেরটা খোলাটে হয়ে গেছে বেশি। ফারিহা বলল, বাবা, এভাবে চলবে না, কিছু একটা করতেই হবে এবার। সুলেমান গালে হাত দিয়ে বলল, কি করবি? দেখলি না তোর মা কিভাবে চলে গেল? ফারিহা বসে বলল, আমার বার্থডে কয়েকদিন পর, ভাইয়াকে আমি ডাকবই, বাংলাদেশে যে করেই হোক। ভাবির সাথে দেখা হোক তো, যদি ভাবিকে দেখে ভাইয়া একবারের জন্য হলেও ভালোবাসে। সুলেমান বলে উঠল, কিন্তু ফারিস কি আসবে? ওই তো কখনো বিয়ে নামক কোনো কিছুতে জড়াতে চায় না বলে এসএসসির পর বাইরে জোর করে চলে গেছে। ফারিহা জিজ্ঞাসুভাবে বলল, ভাই আমার কোনো কথা ফেলতে পারে না, এইবার জোর করবই। ভাবিকে এইভাবে দেখতে পারছি না আমি। ভাবি ভাইকে অনেক ভালোবাসে বাবা, এমন পুতুলের মতো বউ ফেলে কেমনে যায়? যা পারিস কর। মোহর জন্য আমি 3 বছর ধরে ওর চোখে চোখ রেখে সঠিকভাবে তাকাতে পারিনি। নিজের মেয়ে মনে করি আমি ওকে। হেল্প লাগলে জানাবি। বলে সুলেমান চলে গেল। ফারিহা এসব সিরিয়াস মুডে এসে প্ল্যান করতে লাগলো। এইবার যে করে হোক প্ল্যান সাকসেস করতে হবে। এভরিল ওয়ার্ডে ভিজিট শেষ করে ডিনার করতে কেবিন আসলো। টিফিন ক্যারিয়ার খুলে নিজের পছন্দ দেখে মুচকি হাসলো। সে জানে মোহ ফেভারিট কিছু বানিয়ে দেয় যখন নাইট ডিউটি শুরু হয় তার। ফারিসের কথা মনে পড়লো এভরিলের। ছেলের সাথে কথা না বলে এই 3 বছর ধরে তিনি নিজেকে খুব কষ্টে সামলেছেন। কোনো মা চায় তার সন্তান তার কাছে না আসুক, কিন্তু মোহর দিকে তাকালে আর ইচ্ছা জাগে না। ফারিহা আর ফারিস 2 সন্তান তার। ফারিহা অহংকার সবার সাথে দেখালেও মোহর কাছে একদম পানিছে। আর ফারিস তার নিজের রূপ, স্ট্যাটাস, গেট আপ, অ্যাটিটিউড সবকিছু নিয়ে ছোটবেলা থেকে অহংকার করে। ইচ্ছা হইলে কথা বলবে, না হইলে না। এভরিলের ননদ তার মেয়ের সাথে ফারিসের বিয়ে দেওয়ার জন্য এখনো প্রস্তুত। মোহ তার চোখের বিষ। উনি আসলে এভরিল মোহকে ঘর থেকে বের হতে দেয় না। এভরিলের মানে মোহর আচার আচরণে তাকে মা ভাবে এভরিল। এভরিলের এত যত্ন নেয় সে। সকালবেলা বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে ফারিহা। চিন্তা করছে অনেকক্ষণ যাবত। ভাবছে কল দিবি কিনা তার ভাইকে। কিছু না ভাইবেই কল দিল, ভিডিও কল দিল। ফারিস বেডে তখন উপর হয়ে শুয়ে আছে। ড্রিঙ্কসের নেশা এখনো ছুটে নাই। কলার সাথে দেখলো তার প্রাণপ্রিয় বোন কল করছে। রিসিভ করে বলে উঠলো, এত সকালে ফোন দিছস? ফারিহা বলল, ভাই সকালেটা, বেলা 12টা বাজে অলরেডি। ফারিস বলল, আই নিড টু স্লিপ, কল ইউ লেটার। নো, আই নিড টু টক। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট সামথিং ফর ইউ। কি? প্লিজ আগে প্রমিস করো, তুমি যে দিবা আমি যা চাইবো। ফারিস চোখ তুলে তাকালো। ব্ল্যাকমেইল মারা বন্ধ কর, বল তোর কি চাই। ফারিহা এক নিঃশ্বাসে বলে উঠল, আমার বার্থডে কয়েকদিন পর, আর আমার ফেভারিট কালারের ড্রেস নিয়ে ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে তোকে এখানে আসতে হবে। ফারিস বলল, ইম্পসিবল, তুই এখানে আয়, যা চাইবি তাই পাইবি। ভাই একটা কিছু চাইলাম দিলা না, আমি তো তোমার কাছে কিছুই চাই না। এইভাবে নানান ইমোশনাল ব্ল্যাকমেল করলো ফারিহা। ফারিস বলে উঠল, স্টপ ব্যাটারিং অন মি, ওকে আই উইল কাম। ফারিহা ফারিসের সাথে কানে হেডফোন গুজেছিল। ওই সময় ফারিহা দেখলো মোহ গোসল করে চুল মুছছে ব্যালকনিতে। ফারিহা ব্যাক ক্যামেরা দিল। মোহর চুল তো অনেক বড় বড়,
চুল ঝাড়তেছে। পিছন দিক দেখে ফারিস উঠা থেকে বসে গেল। বুকটা ধুক করে উঠলো। কত মেয়েকে দেখেছে, কিন্তু এই মেয়েকে দেখে তার বুক এভাবে ধুক করে উঠলো কেন? কে এই মেয়ে? ব্যাক সাইড দেখা তুমি এরকম করো ভাই? ফ্রন্টে আইসা দেখলে তোমার তো খবরই হইয়া যাবে। ফারিহা মনে মনে বলল। ফারিস কিছু জিজ্ঞেস করতে যাবে, ফারিহা আগে বিদায় নিয়ে ফোন কেটে দিল, প্লাস ওয়াইফাইও অফ করে দিল। ফারিসকে কিছু বলার সুযোগ দিল না। সে জানে তার ভাই এখন ফিদা হয়েছে মোহর ব্যাগ দেখে। তার ভাইয়ের প্রতি অনেক মেয়ে নেশাক্ত থাকলেও তার ভাই কখনো কোনো মেয়ের প্রতি নির্ভর ছিল না। তার ভাই যে ফিদা হয়েছে এক পলক দেখাতে সে বুঝতে পারছে। প্ল্যান সাকসেস হওয়ার দাবিতে সে খুশিতে বক্স ছেড়া নাচা শুরু করছে। বাকি প্ল্যান ফারিস আসার পর সাকসেস করবে। এদিকে ফারিস হন্তভম্ব হয়ে গেছে ফারিহার কল কাটা দেখে। অনেকবার কল দিল কিন্তু ডাটা অফ। ভাবতে পারছে না আর সে। শাওয়ার নিতে চলে গেল ফারিস। মেয়েটিকে দেখে আমি হ্যাং হয়ে গেছি। ফারিহা বক্সে জোরে গান দিয়েছে আর নিজেই উড়াধুরা নাচ করেই যাচ্ছে। সে তার ভাইয়ের মনে ঝটকা দিয়ে পৈশাচিক যে আনন্দ পেয়েছে তা সে নেচে নেচে প্রকাশ করছে। মোহু রুমে আসছে যখন ফারিহা তাকে টেনে নিয়ে ওর নেচে যাচ্ছে। মোহু ফারিহার স্বভাব সম্পর্কে অবগত। যখনই সে খুব খুশি হয় ধুম ধারাক্কা গান বাজিয়ে নাচবে, আর মন খারাপ হইলে জোরে জোরে স্যাড সং বাজিয়ে শুনবে। মোহু ফারিহাকে গোসলে পাঠালো ঠেলে। সে জানে ওকে এখন ঠেলে গোসলে না পাঠালে ঘেমে যাবে আর রাত ছাড়া গোসল করবে না, অতঃপর তার জ্বর বাঁধাবে। ফারিহা বক্সে গান ছেড়ে ওয়াশরুমে যাইয়া উড়াধুরা চিল্লায় গান করে গোসল করতেছে। মোহু মুচকে এসে ফোন হাতে নিল। মোহু ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফারিসের প্রোফাইলে রেগুলার ঢুকে তার প্রতিক্ষণের কাজ দেখলো। কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে, আফটার সিং সামওয়ান ফিলিং হ্যাং ফর দ্য ফার্স্ট। অনেক মেয়েরা হুমড়ি খেয়ে লাইক কমেন্ট করে ফেলেছে। কেউ কান্নার রিয়েক্ট দিচ্ছে, আবার কেউ অ্যাংরি। মোহর চোখ ভরে উঠলো। কাকে দেখে সে স্ট্যাটাস দিয়েছে আর ছবি দেখলো না, ফেসবুক থেকে বের হয়ে গেল। আরে পাগলি, যদি জানতি তোরে দেখে বেচারা হ্যাংমাইরা এরকম স্ট্যাটাস দিছে তার ওয়ালে প্রথমবার। মোহু নিচে চলে গেল। লাঞ্চের সময় হয়ে গেছে। এভরিলও নাইট ডিউটি করে ঘুমিয়ে গেছে। তাকেও উঠে গোসল করতে পাঠালো। সুলেমানের অফিসে লাঞ্চ পাঠালো ড্রাইভারের হাত দিয়ে। মেসেজ করে দিল, বাইরের খাবার খাবা না বাবা, নয়তো মাকে বলে দিব লাঞ্চ দিয়েছি সেটাই খাবা। এর মধ্যে মায়ের ফোন বাজছে। কাছে গিয়ে দেখলো দিদা ফোন দিয়েছে। কল ধরে মোহু সালাম দিল। কি রে পরি, আমার ফোন দেশ নাই কাল তুই? একটু মিথ্যা মিথ্যা রেগে বলল দিদা। সরি সুন্দরী, কাল একটু জলদি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই তোমাকে কল দিতে পারি নাই। মোহু নরম করে বলল। এই নিয়ে নাতবো আর দিদার মধ্যে কথা চলল টুকটাক। লাঞ্চে সবাই খেতে আসলে এভরিল বলল, চল আজকে আমরা শপিংয়ে যাই, রাতে বাইরে থেকে খেয়ে আসবো। গতকাল আমার নাইট শেষ হয়ে গেছে। মা, তুমি তো দেবী। ফারিহা খুশির ঠেলাতে বলে উঠল। ফারিহার মাথাতে একটা গাঁটটা মারল এপ্রিল। মোহু মুচকে এসে খেতে আরম্ভ করলো। সে জানে তার চোখ ফুলা দেখে। মা বুঝে ফেলেছে যে আমি কাঁদছি, তাই বাইরে নিয়ে যাবে। মা এরকম প্রায় করে যখনই বুঝে আমি কান্না করেছি। দুপুরে ফারিহা ওর বাবাকে ফোন করে সব জানালো। তার বাবা তো হেসে কুটি কুটি সাব্বাস দিচ্ছে ফারিহাকে। কিন্তু এর মধ্যে ফারিহা ঘুরছে বসেছে নিউ কারের। অগত্যা তার বার্থডেতে গিফট করবে বলে সুলেমান প্রমিস করলো ফারিহাকে। বিকালবেলা ফারিহা ডাটা অন করতে দেখলো ভাইয়ের অসংখ্য মিসড কল। ফারিহা শয়তানি হাসি দিয়ে বলল, তুমি আমার ভাই হইলে আমিও তোমার বোন, এবার বুঝবা। ভাই বিজি আছি, পরে কথা হবে। ফারিহা ইচ্ছা করে আমার একটা মেসেজ পাঠালো যেন ফারিসের কিউরিসিটি আরো বেড়ে যায়, বলে ডাটা অফ করলো আবার। এপ্রিল মোহু আর ফারিহাকে নিয়ে শপিং করতে বের হলো। ফারিহা এটা সেটা দেখছে আর নিবি বলছে, আর এপ্রিল বিভিন্ন কুর্তি হাতে নিয়ে মোহুকে কোনটাতে ভালো লাগবে তা দেখছে। কারণ বাইরে এসে মোহু একদম সাইলেন্ট মোডে চলে যায়। কি লাগবে তার তাও বলে না। একটা ছেলে বেশ অনেকক্ষণ যাবৎ মোহুকে খেয়াল করছে। প্লাজো আর কামিজের সাথে সুন্দরভাবে কভার করে হিজাব পরে আছে মোহু, কোনো সাজ নাই মুখে। এপ্রিলের হাসপাতাল থেকে কল আসাতে বাইরে গেল কল অ্যাটেন্ড করতে। আর ফারিহা মোহুকে নিয়ে ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে নিজে ভিতরে গেল। মোহু ফোন হাতে নিয়ে দেখলো কটা বাজে। সামনে হুট করে কারো উপস্থিত হতে মোহু চোখ তুলে তাকালো। নাম? ছেলেটি জিজ্ঞেস করে উঠল। এমন উদ্ভট পরিস্থিতিতে মোহু ঘাবড়ে যায় সবসময়। কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। Why do you want to know her name, dear? এপ্রিল পিছন থেকে বলে উঠলো। ছেলেটি ঘাড়কাত করে বলল, আপনি ওনার কে হন? ও আম্মা, কি সমস্যা? চিনো কি তুমি আমার মেয়েরে? না, জাস্ট পরিচিত হতে চাচ্ছিলাম আন্টি ওর সাথে। But my daughter does not want to do this, leave us. এপ্রিল জিজ্ঞেস করে উঠলো। ছেলেটি বলে উঠলো। এই বলে এপ্রিল মোহর হাত ধরে ওইখান থেকে চলে আসলো। ছেলেটি এখনো ঘাড়কাত করে ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা হাসি দিল। এপ্রিল মোহু আর ফারিহাকে নিয়ে একটু নদীর পাড়ের দিকে গেল। এরকম খোলা জায়গা আর খোলা বাতাস মোহর অনেক পছন্দ।
ফারিহা মোহকে নিয়ে নদীর পানিতে এসে পা ভিজালো। একটা সুন্দর ছবি ক্যাপচার করলো দুজনের পায়ের। এরকম হাসি খেলে যদি ফারিস আর মোহর সংসারটা সাজানো থাকতো, যদি এই ভেবে দীর্ঘশ্বাস ফেললো এভরিল। নদীর পাড় থেকে ঘুরে এসে তারা রেস্টুরেন্টে গেল। মা, আমি কিন্তু বিরিয়ানি খাবো। ফারিহার নাকচকে বলল। জানি তুমি এটাই খাবা। এভরিল চশমা উপরে তুলে বলল। এর মধ্যে সুলেমানও এসে জয়েন দিল। নিজের রেস্টুরেন্ট হওয়ার সুবাদে তাদের আপ্যায়ন সেই লেভেলের হলো। রেস্টুরেন্টে বসে মোহ আর তার পায়ের ছবি ফারিহা তার কভার ফটোতে দিল। কভার ফটো দিয়ে বলল বিড়বিড় করে সুলেমানের কানে। এইবার মানলাম, ফাঁকা ফিল্ডে 4। সুলেমান ফারিহার কথার আগাগোড়া কিছু বুঝলো না। ফারিস ওই মুহূর্তে গেল ফেসবুকে, কারণ তার নোটিফিকেশন আসছে যে ফারিহা কভার পিক চেঞ্জ করেছে। ওর ওয়ালে যেয়ে দেখলো ফারিহার পায়ের সাথে আরেক জোড়া পা। এমন ভিজা পা দেখে ফারিস বুকের উপর দিয়ে হালকা ঢেউ খেলে গেল। সাথে সাথে ফারিহাকে মেসেজ। এই তোর সাথে এটা কে? ফারিহা জানে এমন কিছু হইব। মনে মনে ঢোলা বাজিয়ে মনে মনে নিচে নিল সে। ভাই, খাইতে আসছি বাহিরে, পরে নক দিব। টুপ করে মেসেজ দিয়ে বাইর হয়ে গেল, কারণ সে জানে তার ভাই নজর দিছে এই প্রথম কোনো মেয়ের উপর। আরেকটু পোড়ানো যাক তার ভাইকে। যে মেয়েটার ব্যাক সাইড দেখে চুল আর পা দেখছিল। সারাদিন আমি হাসপাস করেছি, এখন এই ভিজা পা দেখে মনে হচ্ছে ওরে আমার লাগবো। ব্যাস যে করেই হোক। কিন্তু কে মেয়ে? ফারিহার কে হয় না, আর ভাবতে পারছি না। দ্রুত বাংলাদেশ যাওয়াই লাগবে তার, এই বলে ফ্লাইটের টিকিট বুক করতে লাগলো ফারিস। রাতে বাড়ি ফিরে এসে খাবারের ছবিগুলো আপলোড, সাথে ফ্যামিলিরও। মোহর মুখের ওপর স্টিকার মেরে দিল। ফারিস তখন ইনস্টাগ্রামেই ছিল। ফারিহার আপলোড করা ছবি দেখতে যেয়ে স্টিকার মারা মেয়ের মুখ দেখে বুক ধুক করে উঠল। এত মায়া ভর্তি কারো চোখ হয়? ফারিস ভাবছে ফারিহাকে মেসেজ দিল ফারিস, কিন্তু ফারিহা মেসেজ দেখে পৈশাচিক হাসি দিয়ে বলল, মাত্র তো আজকে দেখে ভাইয়া এরকম করছো, আর ভাবি সে 3টা বছর তোমার দহনে পড়ছে, আর একটু পুরো। সুলেমানকে মেসেজ করল ফারিহা। বাবা, ছক্কা মেরে দিয়েছি। খেলা দেখে দেখে এই মেয়ের মাথাটা একেবারে গেছে। সুলেমান বিড়বিড় করে বলে শুয়ে পড়ল। আড়ালে রেখে যেইভাবে পেইন দিচ্ছ তুমি, সামনে আসতে দাও, সব সুদে আসলে বুঝিয়ে ফেলবো। রাগে গজগজ করতে করতে বলল ফারিস। সকালবেলা ওয়াক থেকে এভরিল আর সুলেমান ফিরে এসে সামনে গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে দেখে অবাকের চরম পর্যায়ে অবাক। তাদের মুখটা খানিকটা না অনেকটা বড় করে হাঁ করে রয়েছে। সুলেমান হাঁসফাঁস দিয়ে বলে উঠল, ফারিস। এভরিলও অবাক হয়েছে অনেকখানি। সেই 3 বছর আগে গিয়েছে আর এখন আসছে। 3 বছরে ছেলের সাথে কথা তো দূরে থাক, ওর মুখ দেখার কথা কেউ বললে খেপে যেত। কিন্তু একমাত্র পুত্র সন্তানের কথা মনে হলে ভিতরটা সবসময় নাড়া দিত। তার ছেলে তার মতো চোখ পেয়েছে, যেমন সে তার মায়ের চোখের অধিকারী ছিল। ছেলে আমার আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। রোদ ফর্সা মুখে পড়াতে সারা মুখ লাল হয়ে উঠেছে। কিন্তু এতদিন পর আসছে কি জন্য? মোহকে তালাক দিতে? বুকটা ধক করে উঠল এভরিলের। ফারিস ক্লান্ত মুখে হালকা হাসি এনে তার বাবাকে জড়িয়ে ধরল। এভরিল চলে যেতে চাইলে ফারিস তার মায়ের হাত ধরে সামনে আসে। অভিমানী মায়ের মুখ ফারিস 2 হাতে উপরে তুলে বলল, মা, 3 বছর কথা বলনি, এইবার তো বলো। এভরিল নিজেকে আর ধরে রাখতে পারে না, হাওমাও করে ছেলেকে ধরে কেঁদে দিয়েছে। সুলেমান, এভরিল আর ফারিস একে অপরকে জড়িয়ে ধরে আছে। এনাফ, আই এম সো টায়ার্ড, নিড টু স্লিপ। ফারিস বলে উঠল। এভরিল ফারিসকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। সুলেমান বিড়বিড় করে তখন বলছিল, বাপ কা বেটি, ফারিয়া তাহলে এই 4 ছক্কা মেরেছে আর সে এটার কথা আমাকে বলেছিল? ওয়াও, মায়া আমার একদম ম্যাক্সওয়েল, খালি 4 ছক্কা মারে। আপন মনে হাসতে হাসতে বাড়ির ভিতরে চলল। ফারিস নিজের রুমে ফ্রেশ হতে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে ফারিস দরজা লক করে লম্বা ঘুম দিল। কাল থেকে ফারিস যখনই চোখ বন্ধ করছে তখন ওই মায়া ভরা চোখটা বারবার দেখতে পাচ্ছে। এদিকে সুলেমান আর এভরিল ভাবছে, হারিস তো আসলো, কিন্তু মোহকে যদি ডিভোর্স দেয় ও তো বেঁচে থাকতেও মরে যাবে। এভরিল বলল, এমন কিছু হবে না, ভরসা রাখো। সুলেমান এভরিলের হাত ধরে বলল, সকাল 11টা। ফারিসের রুমে যাওয়া চুপি চুপি মোহর কাজ নিত্যদিনের। আজও গেল, কিন্তু অবাক হলো দরজা লক দেখে। একটু অবাক হলো, পরে ভাবলো মা হয়তো করেছে যেন আমি না আসতে পারি। তাই আবার ফিরে গেল নিজের ঘরে। বেলা 12টার দিকে ফারিহা ঘুম থেকে উঠল। উঠে মোহকে খুঁজছে। ঘুমো ঘুমো কণ্ঠে বলছে ফারিহা, ভাবি, দিল কা পিঞ্জিরা কিদার হো? হুম। 2 দিকে চুল বেঁধে আছে, টি শার্ট মিকি মাউসের আর পায়জামা হাঁটু অব্দি উঠে আছে। আওলা ছাওলা হয়ে শুয়ে থাকা সব এলোমেলো হয়ে আছে তার। ফারিহার এমন ডাক শুনে মোহ জলদি ঘরে আসে আর ভাবছে না জানি কি হলো। মোহ জিজ্ঞেস করে উঠল, এই কি হয়েছে তোমার? চিল্লাইতেছো যে?
এই মাদার টেরেসা। ফারিহা মাথা নিচু করে বলছে। মোহ এই নাম শুনে ফিক করে হেসে দিল। সে মোহকে বিভিন্ন নামে বিভিন্ন সময় ডাকে। মোহ পাশে এসে বলল, কি হয়েছে আমার পাখির দেখি? জানো ভাবি, কাঁদো কাঁদো কণ্ঠে বলল ফারিহা। কি বলো? মোহ উদ্গ্রীব হয়ে আছে কি হয়েছে শোনার জন্য। আসলে আমি কার বাসায় আছি এটাই মনে করতে পারছি না। এটা মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট, আমার অত্যন্ত জরুরি ইমার্জেন্সি লাইন চালু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সেখানে না গেলে পরের বাসায় পরের ঘরে ভাসাইয়া দিব আমি। ফারিহা বলল। মোহ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে বুঝতে পারলো ফারিহা ইমার্জেন্সি লাইন বলতে কাকে বুঝিয়েছে। আচ্ছা চলো ওয়াশরুম। হাত ধরে মোহ ফারিহাকে নিয়ে যাচ্ছে। ফারিহা যেতে যেতে বলল, তুমি যদি আজকে না থাকতে আমার ইমার্জেন্সি লাইন আজ লিক হয়ে যেত। আই লাভ ইউ। এ বলে মোহর গালে চুমু দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মোহ ভাবছে, এই মেয়ের হুঁশ থাকে না ঘুম থেকে উঠলে। নিজের বাড়ি চিনতে না পেরে বলে কার বাড়িতে আছি। না জানি বিয়ে হইলে বাসরের পরের দিন না বলে ওঠে। এই আপনি কোন আফ্রিকার উগান্ডার মানুষ? বাসর আর স্বামী শব্দটা উচ্চারণ করেই নিজের মন থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মোহ নিচে চেয়ে দেখলো এভরিল আর সুলেমান তখন থেকে কি বিড়বিড় করছে। মোহকে দেখে চুপ হয়ে গেছে আর একটা কেমন হাসি দিল। মোহ বলল, চা দিব? সুলেমান কেমন যেন ভরকে যেয়ে বলল, হ্যাঁ চা দে, তোর হাতের চা খাওয়ার জন্য কখন থেকে বসে আছি। মোহ মিষ্টি করে হেসে বলল, আচ্ছা দিচ্ছি। কারো মনের আর কথার প্যাচ কিংবা কেউ যে তাকে কটূক্তি করছে তার পিছন ফিরে সামনে হেসে এসে কথা বলছে, এই মেয়ে বুঝতে পারে না। মোহ এত বেশি সোজা সরল দেখে এই পরিবারের প্রতিটা মানুষ তার জান হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বেগম রোকেয়া, এত উদারতা কেন? একদম মেরে দিব চুপচাপ নিজের ছাড়া আর আমার ছাড়া কারোর প্রতি দরদ দেখালে। ফারিহা রেগে বলেছিল কথাগুলো কারণ ফারিহাদের এক কাজিন তাদের বাসায় এসেছিল। মোহ তাদের সামনে নাস্তার প্লেট রেখেছিল। মোহ যাওয়ার পর তাদের মাঝে একজন বলেছিল, এখনো এটি মায়েরা রাখছো তোমরা? এই মেয়ের জন্য তোমার ছেলে এখনো বাড়ি ফিরে না। মোহ সব শুনেছিল কিন্তু টু শব্দ না করে অতিথিদের আপ্যায়ন করাতে ব্যস্ত ছিল সে। এইসব দেখে সেদিন ফারিহা এতগুলো ছেড়েছিল তাকে। চা দিয়ে মোহর ফোনে কল আসে ভার্সিটি থেকে। প্র্যাকটিক্যাল ক্লাস নাকি আজ আছে দুপুরে, সেই জন্য যেতে হবে। মোহ রেডি হয়ে ভার্সিটিতে গেল। বাসাতে তো খেতে পারবে না। এভরিল আবার টাকা দিল। মা তোমার দেয়া অনেক টাকা জমায় আছে, এখন লাগতো না। আছে, রাখতে দে, তুই খরচ করিস না, এত তোর দোষ। এভরিল বলল। মোহ টাকা নিবে না বলে এভরিল ধমক দিয়ে ব্যাগে গুজে দিল। অবশেষে হার মেনে মোহকে নিতে হলো। এই এমন পরিবারের মানুষের ভালোবাসা দেখে সে বাঁচার জন্য আস্থা খুঁজে পায়। এভরিল বলল, গাড়ি ওয়েট করছে, বের হ, আর পৌঁছে কল দিবি। মোহ বেরিয়ে পড়ল। এভরিল তাকে গাড়িতে তুলে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ দাঁড়িয়েছিল। বিদায় দিয়ে বাড়ি আসলো। দুপুরবেলা ফারিহা, সুলেমান আর এভরিল একসাথে খেতে বসেছে। টেবিলে রাখা খাবারের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে ফারিহা। ভাইয়ের পছন্দের খাবার সব আজ তো ওর জন্মদিনও না। ফারিহা জিজ্ঞেস করে উঠল। সুলেমান আর এভরিল একে অপরের মুখ চাওয়াচাই করছে। সুলেমান চেয়ার টেনে বসতে বলল, তুমি কাল যে 4 ছক্কা মেরেছো, এইগুলো এখন আমার পক্ষে থেকে পুরস্কার। মারছি আমি, পছন্দের খাবারও হবে আমার মতো করে। ভাইয়ার পছন্দের কেন? নাক ফুলে বলে উঠল ফারিহা। উপর থেকে ফারিস নামছে। 3/4 প্যান্ট আর ঢিলা টি শার্ট ব্ল্যাক কালার। উফ, মাখনের মতো হয়ে আছে। ফারিসকে উপর থেকে নামতে দেখে ফারিহা ভূত দেখার মতো চমকে উঠেছে। ফারিহা ওর বাবার কানে বলছে, 4 ছক্কা ময়দানে মারলাম আমি, আর তুমি এত জলদি আউট হয়ে চলে আসলা ভাইয়া। ফারিহা বিড়বিড় করে চলেই যাচ্ছে। এই লাইলি, তোমার মজনু আইসা ভাত খাইবো, আর আজই তোমার ক্যাম্পাস যাওয়া লাগলো। আজ তো একটা বোরিং মাইয়া, যার জন্য 3 বছর ধরে আহামরি করলো, আইসা হাজির আর নায়িকা সিনেমার মতো গায়ে ভুল টাইমে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মোহর। সামনে থাকা ব্যক্তিটির উপস্থিতি তাকে পোড়াচ্ছে নাকি উষ্ণতা দিচ্ছে বুঝতে পারছে না। 3 বছর পর, হ্যাঁ 3 বছর পর সশরীরে সে মানুষটাকে দেখছে যে তাকে ফেলে চলে গিয়েছিল। সেই মানুষটাকে দেখছে যে মানুষের ছবি দেখে তার সকালটা শুরু এবং রাতটা শেষ হয়। হ্যাঁ, তার ফারিস শুধু তার মনের গহীনে বাস করার সুপ্ত আলোর একতরফার মাঝে বিরাজমান। ফ্ল্যাশব্যাক। দুপুরে সবার সাথে খেতে আসছে যখন ফারিস, কেউ কোনো কথা তুলেও নি। ফারিসও কিছু বলেনি। খাওয়া শেষে ফারিস ফারিহাকে বলল, তোকে খাওয়া শেষে যেন রুমে পাই। এই বলে ধপাধপ পা ফেলে উপরে চলে গেল। ফারিহার মুখখানা তখন এরকম। ফারিহাও প্রস্তুতি নিয়ে খাবার শেষ করে ফারিসের রুমে গেল। সুলেমান একটু হলেও আন্দাজ করতে পেরেছে কি বলতে পারে ফারিস।
এভরিল জিজ্ঞেস করতে চেয়েও থেমে গেছে। নক করে ফারিহা বলল, ভাই আসবো? তুই আবার কখন থেকে নক করে আসছিস ঘরে? ফারিস ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। বইয়ের উপর থেকে মুখ উঠিয়ে এটা ভদ্রতা। মুখ ভেঙচি দিয়ে ফারিস কথা বাড়ালো না, সোজা প্রশ্ন করলো, আগে তো সবসময় ফ্রি থাকতি, আজ 2 দিন যাবত তুই কি নিয়ে এত বিজি যে আমার কল টেক্সট কিছুরই উত্তর দিস নাই? এ রে সারছে, কোরবানির জন্য মনে হয় আমারই পাইছে আজ। বিড়বিড় করে বলে উঠলো ফারিহা। ওয়াই ইওর মাউথ শাট নাও। ফারিস কিছুটা রেগে বলল, ইয়ে মানে সত্যি 2 দিন ব্যস্ত ছিলাম ভাই। ফারিহা ভাইয়ের রাগ দেখে বলল, যতই বাঘিনী হয়ে ঘুরে বেড়াক না কেন ফারিসের সামনে বিড়াল হয়ে যায় সে। দেখ, আমি কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করব না। তুমি যে ইচ্ছে করে এইসব করছো আমি জানি সেটা। এখন আমার একটা কথার সোজাসাপটা উত্তর দে। ফারিস বসা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি? ফারিহা বলল, এটা কি সেই মেয়ে যার সাথে আমি বিয়েতে আবদ্ধ হয়েছিলাম? ফারিসের গলা কাঁপছে বলার সময়। ফারিহা কিছু বলছে না, শুধু একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ডিভোর্স দিতে আসছো ভাবিকে? এই কথা শুনে ফারিস শতভাগ শিওর হয়ে গেল, যাকে 2 দিন আগে দেখে দিওয়ানা হয়েছে সে, যার জন্য 2 রাতের ঘুম হারাম হয়েছে, যার জন্য এই মন যেটা কখনো তার অবাধ্য হতো না, তার মন এখন ওই মেয়ের এক পলক দেখার জন্য অস্থির হয়ে আছে। এখানে আসার পর তার চোখ শুধু যে তাকেই খুঁজে বেড়াচ্ছে। কোথায় সে? ফারিস জিজ্ঞেস করলো। ফারিহা কিছু বলল না, শুধু হেসে কিছু কথা জানিয়ে দিল। তুমি যার জন্য 3টা বছর বাড়ি আসোনি, যার কথা উঠলেই তুমি কথা না বলার হুমকি দিয়েছো, যাকে নববধূর সাথে ফেলে চলে গেছো, তুমি কি ভাবছো যারে তুমি ঘেন্না করো সে তোমার সামনে এতদিন আসেনি, আবার এখন আসবে? প্লিজ বোন বল না, কই সে? আমি জানি আমি ভুল করেছি, অনেক বড় ভুল। ওকে দেখার জন্য আমার ভিতরটা হাঁসফাঁস করছে, ভিতরটা পুড়ে যাচ্ছে। ওকে না পেলে দমটা এখনই বের হয়ে যাবে মনে হচ্ছে। 2টা দিন আমি খাইতে ঘুমাতে কিছু করতে পারিনি, একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাইনি। মনে হচ্ছে ওকে না দেখলে আমি মরে যাব। ফারিস বলল, ভাইয়া মাত্র 2টা দিন, আর ভাবি 3 বছর। এই 3 বছরে তার ভিতরটা কুড়ে কুড়ে খেয়েছে এইসব স্মৃতি। 3টা বছরে সে কাঁদতে কাঁদতে প্রতি রাতে ঘুমাইছে, পারবে কি মুছে দিতে? ফারিহা বিদ্রুপ করে বলল, আমি জানি না ওর ঘা মুছতে পারবো কিনা, বাট আই নিড হার এনি হাউ। ও চাক বা না চাক, ওই যখন আমার সামনে ধরা দিয়েছে, আমাকে ওর কাছেই থাকতে হবে। ফারিস চোখ মুখ শক্ত করে বলল, যদি না চায়, যদি সে মুক্তি চায়, যদি সে তোমাকে এখন দেখে মানতে না পারে, যদি সে ভাবে যে আমাকে এত কষ্ট দিয়েছে, তার কাছে কেন যাব আমি? ফারিহা অনেক কথা বলল। ওর চাওয়াটা আমি আগে রাখিনি, এখন রাখবো। ওই চাইলেও ওই আমার, আর ও না চাইলেও ওই আমার। আই নিড হার বাই এনি কস্ট। ফারিস চোখ মুখ শক্ত করে বলল। ফারিহা কি বলবে বুঝে উঠে পারছে না। সে অন্তত এতটুকু বুঝতে পারছে তার ভাই এখন মোহর জন্য পাগল। মোহকে পাওয়ার আকুল আবেদন 2 চোখ জুড়ে। এদিকে বিকাল হয়ে গেছে, মোহ বাড়ি আসেনি এখনো। সন্ধ্যার আগ দিয়ে বাড়ি আসলো মোহ। বাড়ি এসে গোসলে ঢুকে গেছে সে। বাহিরে যে গরম পড়েছে, এদিকে ফারিসের বুক ধকধক করছে। মোহ বাড়ি আসছে যখন, অবশ্য খবরটা ফারিহা নিজেই দিয়েছে। ফারিহার রুমে যেয়ে দেখলো মোহ গোসলে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। সোফায় পা তুলে মোহর জন্য ওয়েট করছে। এদিকে আধা ঘন্টা পর মোহ গোসল সেরে সালোয়ার কামিজ পরে বের হয়ে আসছে। ওড়না তার বাইরে, ভিজা চুল গলাতে লেপটে আসছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে। মোহর বের হয়ে যখন আসলো, সামনে বসে থাকা মানুষের উপরে যখন চোখ গেল, সে ভূত দেখার মতো চমকে উঠল। শরীরটা মনে হচ্ছে অসাড় হয়ে আসছে। দাঁড়িয়ে থাকার ভারসাম্যটা হারিয়ে ফেলছে। না, আর পারছে না সে। দৌড়ে যেয়ে ওয়াশরুমের ভিতরে যেয়ে দরজা লক করে ঢুকরে কেঁদে উঠল। এতক্ষণ ফারিস মোহর দিকে এক দৃষ্টিতে নেশা ভরা চোখে তাকিয়েছিল। কোনো মেয়ের নেশা এতটা গ্রাস করেনি যতটা এক পলকে সে করে গেল। গলায় পেঁচানো ভিজা চুল। উফ। লম্বা এক নিঃশ্বাস নিয়ে বলল, আমার বউ। বর্তমান। ওয়াশরুমের দরজাতে ধপাধপ আওয়াজ পড়ছে। ওপেন দ্য ডোর ড্যাম ইট। ভিতরে কি করছো তুমি? ফারিস চিল্লিয়ে বের হতে বলে মোহকে, কিন্তু মোহ ওয়াশরুমে কেঁদে বেহুশ হয়ে পড়েছে। লাস্টে যখন কোনো রেসপন্স না পেল ফারিস, তার ভিতরটা অজানা ভয়ে নাড়া দিল। ধাক্কাধাক্কির আওয়াজে উপরে সবাই এক দৌড়ে আসলো। দরজা যখন ভেঙে ফেলা হলো, ফারিস ভিতরে যেয়ে দেখলো মোহ ফ্লোরে বেহুশ হয়ে পড়ে আছে। তার জানটা মনে হচ্ছে বের হয়ে গেল। ফারিস দ্রুত পদে মোহকে কোলে তুলে এনে বেডে শুয়ে দিল। এপ্রিল নিষেধ করতে গেলে সুলেমান বাধা দেয়। যার দায়িত্ব তাকে করতে দাও। এখন পুরনো কিছু ধরে থাকলে বর্তমানটা আমাদের নষ্ট হবে।
সুলেমান এভরিলের হাত ধরে বলল, খুব একটা মিষ্টি গন্ধ মোহর নাকে এসে বাড়ি খাচ্ছে বারবার। তার ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ তাকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চোখ খুলতে তার ইচ্ছে করছে না। চোখ যখন খুললো তখন দেখলো কারো বুকের সাথে লেপটে শুয়ে আছে। বুকটা ধক করে উঠল। চোখ তুলে উপরের দিকে তাকালো, দেখলো ফারিস তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কল্পনা কিনা তা জানতে ফারিসের উদাম বুকে একটা চিমটি দিল। আউচ! ফারিস হালকা চিৎকার দিল। মোহ অমনিতে ধরাস করে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে এক চিৎকার। মা! মোহর এমন চিৎকারে ফারিসের কানে মনে হয় তালা লেগে গেল। রুম সাউন্ডপ্রুফ হওয়ার সুবাদে চিল্লানি বাহিরে যায়নি। মোহ থরথর করে কাঁপছে। আর মোহরের কাঁপাকাঁপি দেখে ফারিস ভিতর ভিতর আনন্দ পেল। মোহর সামনে গম্ভীর মুখ প্রকাশ করে আছে। কাম হিয়ার। গম্ভীর মুখে বলল ফারিস। মোহ এখনো ঠাঁই মেরে দাঁড়িয়ে আছে। 3 বছর পর এই মানুষটার সামনে সে নিজের চোখ দেখেও দেখছে না। মন বাধাও মানছে না, আর বেহায়া কানের কথা কি বলবো, আরেকটা লাইন শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মোহর রিয়েকশন না দেখে ফারিস নিচে টেনে হাত ধরে নিয়ে আসলো। মোহর সারা শরীর বেয়ে মনে হচ্ছে কারেন্ট বয়ে গেল। বুকটা কেমন ধুকপুক করছে। চিল্লালে কেন? মোহর চুল কানের পিছে গুজে দিয়ে ফারিস বলল। ফারিসের এমন বিহেভিয়ার দেখে মোহর চোখ তো কপালে, কারণ সে যতটুকু জানে ফারিস তাকে মেনে নিতে পারেনি। বিধায় বিয়ের দিন তার মুখ না দেখে এইভাবে চলে গেছে। চোখ ভর্তি জল নিয়ে তাকিয়েছে মোহ ফারিসের দিকে। একটু সরে আসলো সে ফারিসের থেকে। ফারিস আরেকটু কাছে গেলে মোহ ইশারায় না করে কাছে না আসার জন্য। ফারিসের ভিতরটা মনে হচ্ছে ছ্যাদ করে উঠল। মোহর এমন ইশারায় কাছে না আসার, অনুমতি না দেওয়ার। মোহ চোখের জল এক হাত দিয়ে মুছে বেরিয়ে যেতে লাগলো। ফারিস বলে উঠল, স্টপ! আই ডোন্ট গিভ ইউ পারমিশন টু গো আউট। এমন থমথমে গলা শুনে মোহ দাঁড়ালো ঠিকই, কিন্তু পেছন ফিরে তাকালো না। সে ভেবেছে ফারিস এবার তাকে হয়তো ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। ফারিস কদম চালিয়ে মোহর কোমর 2 হাত দিয়ে ধরতে গেল। আপনি যা চাইবেন বা যে জন্য এখানে এসেছেন তা আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোনো কিছু না বুঝে এই জবাব দিয়ে গেট খুলে বেরিয়ে পড়ল। ফারিসের চোখ রাগে একদম লাল হয়ে গেছে। এত অ্যাভয়েড? হ্যাঁ, সে তো এখনো জানেই না আমি ফাইজান ফারিস। আমাকে ইগনোর করার শাস্তি একদম তিলে তিলে সুদে আসলে দিব। আর কি বলল ও? আমি যা চাই সে দিবে না? বাট সরি টু সে বেবি, আমি যা চাই তা নিয়েই ছাড়ি। আর সেখানে তুমি আমার বউ, তোমাকে তো আমি চাই, সেটাতে তোমার অনুমতি না থাকলেও। বাঁকা হেসে বলল। লিভিং রুম, সবাই নিচে বসে আছে। অপেক্ষা করছে মোহ আর ফারিস নিচে নেমে আসার, কিন্তু এখনো আসছে না। শুধু ফারিসের রুম থেকে বিভিন্ন ভাঙচুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই এক সমস্যা, এই ছেলের কিছু হইলেই ভাঙচুর আরম্ভ করে। সুলেমান বিড়বিড় করে উঠল। এভরিল উপরে অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু ফারিহা আর সুলেমান আটকে রেখেছে তাকে। পায়চারি করছে সারা লিভিং এরিয়া জুড়ে। মোহ ওয়াশরুম দরজা বন্ধ করে মুখ চেপে কাঁদছে। এত বছর পর তার স্বামীকে দেখছে। কি জন্য আসছে তাকে মেনে নিতে? অবশ্যই না, তাকে তার জীবন থেকে একদম বিতাড়িত করার জন্য এসেছে সে। রাতের বেলা লিভিং রুমের পরিবেশ থমথমে হয়ে আছে, কারণ ফারিস আর মোহকেও নিচে নামেনি। মোহ মাথা ব্যথার অজুহাত দিয়ে আগেই রুম লক করে শুয়ে গেছে। ফারিহা থাকতে না পেরে এই দমবন্ধকর পরিস্থিতিতে উপরে গেল ভাইয়ের রুমে। 2-1বার নক করলো, তবে সাড়া নাই। ভাইয়া দরজা খোল, তোদের টেনশনে বাকি সব মরে যাইতেছে। আর রুম লক করে কি জব করতেছস? ফারিহা বলে উঠল। এই কথায় মনে হয় টনিকের মতো কাজ হলো তার। দরজা খুলে বের হয়ে আসলো সে, কিন্তু ফারিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে গেল ধপাধপ পা ফেলে। ফারিহা রুমের হাল দেখে হতবাক। রুমের সব জিনিসের উপর যে মর্মান্তিক অত্যাচার হয়েছে সেটা সে বুঝতে পারছে। বুয়াকে ডেকে রুম পরিষ্কার করতে বলল। ফারিহা নিচে যেয়ে দেখলো বাবা মায়ের সামনের সোফাতে ফারিস বসে আছে। 2 হাঁটুর উপরে 2 হাত ভর দিয়ে থুতনিতে রাখছে। সুলেমান জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, বলবা কি? এভরিল ইতস্তত ভাবে বলল, তুমি না বললে বুঝতে পারবো কি করে? তাছাড়া তুমি এখানে এসেছো কেন? কিছু বলার জন্য, তাই না? ফারিস এবার চোখ তুলে তাকালো। চোখগুলো দেখে এভরিলের বুকটা ধক করে উঠল। অসম্ভব লাল হয়ে আছে। আর সবচেয়ে অবাক করার বিষয়, সে যে কেঁদে চোখ ফুলে রেখেছে সেটা। কারণ ফারিস কষ্ট দিবে, কিন্তু নেওয়ার মানুষ না। ফারিস ধীর পায়ে কাছে এসে মায়ের হাঁটুর কাছে বসলো। মা! ফারিস এভরিলকে ডেকে থেমে গেল। আসলে সে ওই প্রথমবারের মতো গুছিয়ে কথা বলতে যেও পারছে না। এভরিল হয়তো আন্দাজ করতে পারছে ছেলের পরিস্থিতি, তাই তিনি এগিয়ে এসে ফারিসের হাত দুটো নিজের হাতের মুঠোতে নিয়ে চুলে হাত বুলিয়ে দিল। I know that I made a mistake. I also know that what I did in past, it is wrong. ফারিস এইটুকু বলে থামলো। কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো। আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দিবা তুমি দাও, কিন্তু ও যেন আমার ছেড়ে চলে না যায়। ও আমাকে ভুল বুঝে আছে, আমি জানি। আমার উচিত হয়নি তাকে এইভাবে ফেলে চলে যাওয়াটা। কিন্তু মা, আমি আসলে জড়াতে চাই নাই কোনো শিকলে।
কিন্তু এই শিকলটাই আমাকে তার সাথে এমনভাবে আবদ্ধ করেছে যে আমি চাইলেও তার থেকে দূরে থাকতে পারবো না। আমি যদি একটু চিন্তাও করি দূরে চলে যাবে সে, আমার দমটা বন্ধ হয়ে আসে মা। এক নাগারে কথাগুলো বলল ফারিস। এভরিল স্তব্ধ হয়ে গেছে ফারিসের এমন কথা শুনে। সে এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আই নো মা, আমার এই 2 দিনে যতটা দম বন্ধ হয়ে আসছে ঠিক ততটাই ওর এই 3 বছরে হয়ে আসছে। কিন্তু মা, আমি তো এখন ওকেই চাই, যে করেই হোক। ফারিস চোখ মুখ শক্ত করে বলল, কিন্তু এত বছরে ঘা যা সে পেয়েছে মুছে ফেলা কি সম্ভব? এভরিল বলছে। আমি সব পারবো। বাঁকা হাসি দিয়ে উপরে চলে গেল ফারিস। এভরিল, সুলেমান আর ফারিহা এখনো হতভম্ব হয়ে নিচে আছে। রাতের বেলা। ওই তোর রুমে চল। মোহ ওখানে ঘুমাবে কেন? আমি আসছি, আমার ঘরে ঘুমাবে। ফারিস ভ্রুকুচকে ফারিহাকে বলে উঠল, ভাইয়া, তোমার কি মনে হয় ভাবি তোমার রুমে যাবে? ফারিহা বলল, কেন যাবে না? ওর ঘাড় যাবে। অভিমান করছে, ভাঙাই দিব। কিন্তু এখন আমার ঘরে আমার সাথে থাকা লাগবে। আমি থাকতে পারবো না, আর ঘুমাতেও পারবো না ওকে ছাড়া। ফারিস ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আমি এই রিস্ক নিতে পারবো না ভাই। ভাবি যদি জানে কষ্ট পাবে। একটু সময় দাও তাকে, এবং নিজেকেও গুছিয়ে উঠতে হবে সবকিছু। তাড়াতাড়ি ফল খারাপ হয়। ফারিহা বলল। অগত্যা ফারিসকে নিজের রুমে যেতে হলো। মোহুকে আর রাতে দেখতে পেল না। ইউ আর মোস্ট ডিয়ারেস্ট পানিশমেন্ট অফ মাই লাইফ সুইটি। এ বলে বাঁকা হাসি দিয়ে ফারিস ঘুমানোর চেষ্টা চালাতে লাগলো। সকালবেলা ফারিহা কোচিং থাকার কারণে সে একেবারে কলেজ ড্রেস পরে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। আজ গাড়ি নিয়ে বের হবে না, কানে হেডফোন গুঁজে রিক্সাতে উঠে চিপস খাইতে খাইতে গেল কোচিং আসার পর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে নিচে নামলো। যখন এক বাইকওয়ালা কই থেকে জোরে গাড়ি চালাচ্ছিল, দুর্ভাগ্যবশত ফারিহার সাথে লেগে যায়। বেশি ব্যথা না পেলেও কবজি খানিকটা ছিলে যায়। আহ বলে নিচে বসে পড়লো ফারিহা। বেচারা বাইকওয়ালা মাথা থেকে হেলমেট খুলে হন্তদন্ত হয়ে আসলো ফারিহার কাছে এসে দেখতে চাইলে ফারিহা এমন কটমট করে তাকালো যে এখনই ওকে খেয়ে ফেলবে। ধাক্কা দিয়া ফালাইয়া কি তামাশা দেখতে আসছে? একদম টাচ করবেন না, সরেন। ফারিহা নিচে উঠে দাঁড়িয়ে জামা ছেড়ে ভিতরে গেল। এদিকে আশেপাশের মেয়েরা ছেলেটাকে হাঁ করে গিলে খাচ্ছে। আরে ব্রো, মেয়েটা তোরে একেবারে ভাওনা দিয়ে চলে গেল। একটা ছেলে বলল, এটা দ্য পলিটিশিয়ান সুলেমান আঙ্কেলের একমাত্র মেয়ে। ছেলেটি বলে উঠল, অবাক যখন ফারিহাকে দেখতে পেল। সুলেমান ফাজের একমাত্র ফারিয়া ফাজ এই নুহাস চৌধুরীকে ইগনোর করে মনের ভিতর যে ভালোবাসার আগুন জ্বালালো, সেটার কি হবে? শয়তানে হাসি দিয়ে বলল নুহাস। রাফায়েত নুহাস চৌধুরী সন অফ কবির চৌধুরীর একমাত্র ছেলে, নামি দামি ব্যবসায়ীদের মাঝে একজন। পড়াশোনা শেষে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। বাবার ব্যবসাতে হাত লাগানোর আগে একটু লাইফটাকে এনজয় করছে। বাইক তারই, তার বাবার থেকে কাল শোরুম থেকে লেটেস্ট মডেলের নিয়েছে। চেহারা, অ্যাটিটিউড এবং চলাফেরা অলওয়েজ খাতারনাক। মেয়ে মানুষের ক্রাশ হলেও মেয়ে মানুষের কাছ থেকে অলওয়েজ দূরে থেকেছে সে। ফারিহার কটমট করে তাকানো নুহাসের মনে একটা আলাদা উত্তেজনা জ্বালা সৃষ্টি করেছে। I can't wait to see her from next time, and obviously I need her my life. Welcome honey, get ready to come Nuhas Kingdom. বাঁকা হাসি দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ কিনে পাঠালো নুহাস ফারিয়ার জন্য। সুলেমান আর এভরিল অবাক হয়ে সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা ব্যক্তিটি বলছে, আমার ছেলে আপনার মেয়েকে শপিং মলে দেখে পছন্দ করে ফেলেছে, সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। ভদ্রলোক বলে উঠল, এভরিলের চিন্তা অসুবিধা হয়নি ছেলেটাকে। এই ছেলেটা সেদিন মোহকে নাম আরো কি কি জিজ্ঞেস করেছিল। আমার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, এখন বিয়ে দেব না। সুলেমান বলল, আঙ্কেল, আমি আপনার ছোট মেয়েকে চিনি, আপনার বড় মেয়েকে আমি বিয়ে করতে চাই। স্যুট পরে একটা সুদর্শন ছেলে বলে উঠল, ওটা আমার মেয়ে না, ওটা আমার বড় ছেলের বউ। এভরিল বলল, হোয়াট? ছেলেটা এক প্রকার চিৎকার দিল। মোহ ওই সময় বুয়াকে দিয়ে চা আর নাস্তা পাঠালো। এই তুমি মেরিট আগে বলনি কেন? আর হলেও আমি ডিভোর্স দিয়ে ছাড়বো, মাইন্ড ইট। ছেলেটি রেগে বলল। মোহ তো ভ্যাবাচাকা খেয়ে আচমকা প্রশ্নে। এভরিল সামনে এসে দাঁড়ালো। Give some gap, boy. You were talking to my daughter in law. Keep your voice down. এভরিল রেগে বলল। এদিকে ফারিস উপর থেকে শার্ট ফোল্ড করতে করতে আসছে। যখনই ছেলেটাকে মোহর কাছে এসে দাঁড়িয়েছে তা দেখে মেজাজ গরম হয়েছে। আবার যখন সে বলল ডিভোর্স দিয়ে ছাড়বে, এইটা শুনে মাথার রগ রাগে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। নিচে নেমে এসে ছেলেটার কাছে যে মুখের ওপর এক ঘুষি দিল ফারিস। আমার বউকে আমার কাছে আলাদা করবি? সাহস কত তোর? ফারিসের জানের দিকে তাকাইছস?
আই কিল ইউ ব্লাডি বিচ। ফারিস রাগে আরো কয়েকটা ঘুষি দিল। লিভিং রুমের পরিবেশ থমথমে। ফারিস হাত মুঠ করে সোফায় বসে আছে। রাগে তার সারা শরীর বারবার কেঁপে উঠছে। এরকম চুপ থাকা যে কোনো তুফানের পূর্বাভাস, সেটা তার বাবা মা বুঝতে পারছে। মা, তুমি এই ছেলেকে চিনো? মোহর দিকে তাকিয়ে ফারিস প্রশ্ন করলো। মোহ তো মেঝেতে মুখ ফুটিয়ে যাচ্ছে ভয়ের ঠেলাতে। বিনা কিছু করাতেই তার অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই ছেলেটা মোহকে শপিং মলে নাম আর কি জিজ্ঞেস করেছিল। আমি ওরে সেখানে থেকে উত্তর দিয়ে টাইনে নিয়ে গেছি। এভরিল উত্তর দিল। ফারিস চোখ মুখ শক্ত করে মোহর দিকে তাকালো। মোহ এখনো মাথা নিচু করে আছে। ফারিস কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। ফারিসের এই স্বভাবের সাথে পরিচিত তার বাবা মা, এই জন্য ওনারা আর কিছু বলেনি। কিন্তু মোহর কাছে ফারিসের এই স্বভাবটা নতুন। সে বেশ ভয় পেয়েছে। এভরিল বুঝতে পেরে মোহকে সাথে করে ঘরে নিয়ে গেল। মনোযোগ দিয়ে কিছু কথা শোনো, আমি যা বলবো এখন। এভরিল বলল, ফারিসের ওপর তোর অভিমান জমে আছে অনেকখানি, এটাও জানি। এটা সহজে ভাঙার নয়। আমি আমার ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি। আমি তোকে আমার মেয়ে ভাবি বিধায় কথাগুলো বলছি। ফারিস তোকে ডিভোর্স দিতে আসেনি, বরং তোর উপরে এত বেশি দুর্বল হয়েছে যে তোর সাথে সংসার করার জন্য এসেছে। এতটুকু বলে এভরিল থামলো। সংসার করতে এসেছি শুনে মোহর বুকের উপর মনে অনেক কেজি ওজনের পাথরটা সরে গেল। জানি তুই হয়তো ভেবেছিস ডিভোর্স দেওয়ার জন্য সে এসেছে, কিন্তু না। তোর মতো আমিও ভেবেছিলাম এরকম কিছু একটা। এই কথা শোনার পর জানি তুই ওরে ঢ্যাং ঢ্যাং করে ক্ষমা করে দিবি, কিন্তু আমি বলছি তুই এটা করবি না। এভরিলের সাফ জবাব, ক্ষমা করতে না করছে তার ছেলেকে। এই কথা শুনে মোহ কিছুক্ষণ তার শাশুড়ির দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। এভরিল বলল, শোন, ওকে তোর গুরুত্বটা আরো বুঝতে হবে। ক্ষমা করবি করে দি, কিন্তু বুঝতে দিস না। চরকা করে তাকে ঘোরা কিছুদিন। চোখ বড় বড় করে বলল মোহ। মানে? এভরিল চোখ ঘুরে বলল, মানে সোজা সাপটা তাকে তোর পিছে ঘোরা কয়েকদিন, যেমনটা তুই এত বছর অপেক্ষা করেছিলি। কিন্তু মা। মোহ কিছু বলতে যাবে তার আগে এভরিলের ধমক। চুপ, যা বলছি তাই করবি। ওর সামনে নরম থাকবি, কিন্তু বুঝতে দিবি না। তুই সব জানোস, মাফ কইরা দিছস। কিন্তু মা, ও নিজে রাগী। আজ যেমন ব্যবহার করলো, আমার দিকে যেভাবে তাকিয়েছিল, মনে হচ্ছে আজকে আমাকে কোরবানি করে দিবে। মোহর জবাব, মোহর কথা শুনে এভরিল ফিক করে হেসে দিল। হ্যাঁ, ওদের বংশের সব কটা এক লাইনের, রাগী আর বদবিদ্যুৎ। তবে ফারিস একটু বেশি। ছোট থেকে ওর যা চাই দিতেই হতো, না দিলে কি যে প্রবলেম করতো। কিন্তু মা, তুমি যেসব বলছো, আমি কি পারবো করতে? মোহর ঢোক গিলে বলল, পারবি না মানে? পারতেই হবে, নাইলে ওই ছেলে ডেকে এনে তোর বিয়া দিয়া দিব। এভরিল হাসি আটকে রেখে বলল, না না না, আমি পারবো। মোহ তাড়াহুড়ো করে বলল। এভরিল হো হো করে হেসে মোহকে জড়িয়ে ধরল। কলেজ কোচিংয়ে এক পিচির কাছ থেকে ফারিহা ওয়ান টাইম ব্যান্ডেজ পেয়ে সেটা কবজিতে লাগিয়ে রেখেছে। পিচিকে জিজ্ঞেস করেছিল কে দিল। পিচিটা কিছু না বলে দৌড় দিছে। কলেজ শেষে ক্লাসমেটদের সাথে ফারিহা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দূর থেকে গাড়ির ভেতরে চোখে সানগ্লাস দিয়ে একধানে তাকিয়ে আছে নুহাস ফারিহার দিকে। সকালে দেখার পর থেকে নুহাস ছটফট করছে ফারিহাকে দেখার জন্য। এখন ছুটি শেষে তাকে দেখতে এসেছে। কিছু বখাটে ছেলে আশেপাশে ঘুরঘুর করছে আর টিস করছে বাকি মেয়েদের। ফারিহা চুপচাপ খাচ্ছে, কিছু বলছে না। কিন্তু দূর থেকে নুহাস সব দেখছে। এই কাণ্ড দেখে সে ভীষণ রেগে গেছে। গাড়ি থেকে নেমে ওদের দিকে এগোতে যাবে কি একটা অনেক জোরে থাপড়ের সাউন্ড আসছে। নুহাস এগিয়ে গিয়ে দেখলো ফারিহা একটা ছেলের চুল ধরে একের পর এক থাপড় মেরেই চলছে। আর আমার ফুসকার প্লেটে হাত দিবি? তোর সাহস তো কম না। আমার ফুসকার প্লেট থেকে ফুসকা তুলে খাস তুই? বাইর কর, এক্ষুনি ফেল। এই বলে আবারও থাপড় মারতে লাগলো। আফা, মাফ করে দেন। আমি ফুসকা কেন, আমি আজ বাড়ি যে ভাতও খাবো না, ছাইরা দেন। এই বলে ছেলেটা পা ধরতে আসছে। লজ্জা করে না? মেয়েদের টিস করস আর আমার ফুসকা খেয়ে আমারে টিস করার চেষ্টা করছস। ফারিহার রাগে আবারও মারতে গেলে কেউ তার হাত টেনে সামনে নিয়ে আসলো। ইনাফ, যথেষ্ট মেরেছ তাকে, এইবার অফ যাও। যতটা মেরেছ ওই আর কোনো মেয়েকে টিস করার আগে 10 বার ভাববে। নুহাস কথাগুলো বলল। নুহাস ফারিহার হাত ধরেছে বলে ফারিহা নিজের কোণে দিয়ে নুহাসের পেটে দিল এক গুতা। আউচ বলে নুহাস পেটে হাত দিল। নেক্সট টাইম ফারিহা ফাজের হাত ধরার চেষ্টা করবেন মিস্টার ধলা মুরগি। স্টে ওয়ে ফ্রম মি। এটা বলে ফারিহার সামনে চুলটা উপরে উঠে গাড়িতে উঠে চলে গেল। প্রেমে পড়লি তো পড়লি, এমন এক লেডিডনের প্রেমে পড়লি যে প্রথম মিটেই মার দিল। এত কড়া? ডোন্ট ওয়ারি বেবি, একবার সব সেটেল হোক
তখন তোমাকে টাইট দিয়ে পানিশমেন্ট দেব, একদম কড়া করে। এই বলে নুহাস বাঁকা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল। সন্ধ্যাবেলা ফারিস সকালে যে এখনো আসছে না দেখে মোহর টেনশনে দুপুর খেতে পারেনি। এভরিল অনেকবার বলল কিন্তু ওর ভয় লাগছে, ফারিস এখনো আসেনি এই জন্য। ফারিহার কবজিতে স্যাভলন দিয়ে মলম দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে মোহন। সুলেমান আর এভরিলকে স্ন্যাক্স দিয়ে টেবিলে পানি রাখছিল। কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে ফারিস মোহর এক হাত ধরে উপরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমন আচমকা টানার কারণে মোহর ভিতরটা ভয়ে কুকড়ে যায়। কেউ কিছু বলল না, তাদের ব্যাপার তারাই মিটিয়ে নিক। ফারিস মোহকে টানতে টানতে রুমে নিয়ে যেয়ে দরজা ভিতর থেকে লক করে দিল। স্টে হেয়ার, আমি সাবান নিয়ে আসি, বের হয়ে না পেলে তোমাকে কি করবো আমি নিজেও জানি না। এই বলে ফারিস তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। 20 মিনিট পর ফারিস বের হলো ওয়াশরুম থেকে। ফারিসের পরনে শুধু ব্ল্যাক কালারের 3/4 প্যান্ট, ফর্সা শরীরে বুকের মাঝে বিন্দু বিন্দু পানি। মোহর দিকে তোয়ালে এগিয়ে বলল, মুছো। ফারিস বেডে বসলো। মোহ দাঁড়িয়ে কাপা কাপা হাতে ফারিসের চুল মুছে দিতে লাগলো। ফারিস মোহর কোমরটা ধরে একটু টেনে সামনে আনলো। এই প্রথম মোহ তার স্বামীর স্পর্শ এত কাছ থেকে পাচ্ছে। মোহর এরকম কাঁপাকাঁপি দেখে ফারিস আরেকটু কাছে টেনে মোহর কোমর ধরল। মোহর সালোয়ারের উপর দিয়ে ফারিসের গরম গরম নিঃশ্বাস ফেলছে। এদিকে মোহর হাত থেমে গেছে, আর মুছতে পারছে না সে ফারিসের চুল। তার কলিজাটা মনে হচ্ছে গলার কাছে এসে আটকে গেছে। মোহর সহ্য করতে পারছে না ফারিসের নিঃশ্বাস। পাটাও মনে হচ্ছে চলছে না। কোনো রকমে সরে আসতে চাইলে ফারিস আরো শক্ত করে ধরে টেনে এনে মোহর পেটে মুখ গুজে দিল। ডোন্ট মুভ, ডু হোয়াট আই সে। মোহর পেটে মুখ গুজে কথাগুলো বলছিল ফারিস। বুঝতে পেরেছে সে আর সরাতে পারবে না। নিজেকে সামলানো বড় দায় হয়ে গেছে তার আজ। কোনো রকম ঢোক গিলে তোয়ালে দিয়েও চুল মুছলো। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর ফারিস মোহর পেট থেকে মুখ সরিয়ে মোহর হাত ধরে তার সামনে বসালো। বসো, আমি আসছি। এই বলে ফারিস আলমারির দিকে গেল। প্যাকেট নিয়ে মোহর সামনে ধরলো। মোহ প্যাকেটের দিকে তাকাচ্ছে একবার, আর একবার ফারিসের দিকে। ফারিস নিজে প্যাকেট খুলে দিল। প্যাকেটের ভিতরে জিনিস দেখে মোহ অবাক হলো, কারণ প্যাকেটের ভিতরে ছিল স্বর্ণের চুড়ি, নাকফুল, কানের দুল, ছোট করে সিম্পল আংটি আর চেইন। আমি কি করব এগুলো? মোহ অবাক হয়ে প্রশ্ন করলো। ফারিস কোনো জবাব দিল না। চুড়িগুলো মোহর হাতে পরিয়ে দিল। নাকফুল আগেটা খুলে নিজের আনা পছন্দ মতো বালি সিস্টেম নাকফুল পরালো, কানের দুল পরালো, আংটি পরালো। চেইন পরানোর সময় ফারিস মোহর ঘাড়ে একটা কামড় দিল। মোহ এমনিতে শিউরে উঠছিল যখন এইসব পরাচ্ছিল। এখন তো মনে হচ্ছে এই কামড়ে মরেই যাবে। ফারিস যেখানে কামড় দিয়েছিল সেখানে ঘন ঘন চুমু দিল কয়েকটা। মোহ ফারিসের হাত খামচে ধরেছে। বেশ কিছুক্ষণ পর ফারিস সরে আসছে, কিন্তু মোহ চোখ বন্ধ করেই আছে। এইগুলো কখনো খুলতে যেন না দেখি। এইগুলো সব সময় পরার জন্য সিম্পলের মধ্যে এনেছি আমি, কখনো খোলা দেখলে খবর আছে। ফারিস বলল। মোহ চোখ খুলল ঠিকই, কিন্তু তাকাতে পারছে না, লজ্জায় সে ফারিসের দিকে। ফারিস মোহর সামনে হাঁটু গেড়ে বসে মোহর কোলে মাথা দিল। মোহর হাত টেনে নিয়ে নিজের মাথাতে রাখলো। মোহ তো অবাকের উপর অবাক হচ্ছে। একদিনে এত কিছু সইবে তো? জানি আমি ভুল করেছি, ভুল না অন্যায় করেছি, কিন্তু ভুলের শাস্তি তুমি যা দিবা মেনে নিব। কোলে মাথা রেখে বলছে ফারিস। তুমি যদি ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করো, তোমাকে মেরে মাটিতে আমি পুঁতে দিব। যে আলাদা করার বিন্দুমাত্র ট্রাই করবে তাকে দুনিয়া থেকে সরাতে আমি 2 সেকেন্ড সময় নিব না। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে এখন এই মুহূর্ত থেকে সরে যাওয়ার কথা ভাবো, আই প্রমিস টু আল্লাহ আই উইল কিল ইউ। ডোন্ট ইউ এভার ডেয়ার টু স্টে অ্যাওয়ে ফ্রম মি। যত পারো সামনে থেকে শাস্তি দাও, আমি তোমার মুখ দেখে সহ্য করে নিব, কিন্তু দূরে গেলে কি করব বলেই দিয়েছি। তুমি আমার, তোমাকে চাই আমি শুধু, মাইন্ড ইট। ফারিস কোলের মধ্যে মাথা রেখে এত কথা বলে গেল। ফারিস মাথা তুলে মোহর ঠোঁটে বেশ কিছুক্ষণ চুমু খেয়ে বলল, যা বললাম মাথায় থাকে যেন। এইটা বলে ফোন নিয়ে বারান্দায় গেল ম্যানেজারকে কল করতে, কারণ আমেরিকা তো সে আর যাবে না। ব্যবসা সব এখানে সেটেল করবে, তাই যত দ্রুত সম্ভব এখানে সব শিফট হোক। মোহর হাত আপনা আপনি ঠোঁটে চলে গেল খুশির কারণে। চোখ দিয়ে উপচে জল পড়ল। তুমি আমার, তোমাকেই চাই শুধু। এইসব শুধু তার কানে বাজছে। দেখতে দেখতে দিন চলে আসছে ফারিহার জন্মদিনে। তবে এভরিলের ইচ্ছে নাই ধুমধাম করে জন্মদিন পালন করার। সে খ্রিস্টান পরিবারের মেয়ে হলেও সুলেমানকে বিয়ে করে সে মুসলিম ধর্ম নিয়েছে। ফারিহার জন্মদিন পালন না করলেও ফারিহার সুখ শান্তির জন্য বাসায় ইমাম সাহেব ডেকে মিলাদ দিবে। ফারিহার পছন্দের খাবার সে আর মোহ মিলে বানাবে। মোহকে ফারিস আর ফারিহার রুমে ঘুমাতে দেয় না। এই তো কিছুদিন আগে মোহ ফারিহার রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, অমনি পিছন দিক থেকে সে ফারিস মোহকে কাঁধের উপর তুলে নিয়ে যাচ্ছে রুমের দিকে। মোহ এদিক ওদিক তাকাচ্ছে কেউ দেখলো কিনা, শরমে তার মাথা শেষ হয়ে যাবে কেউ দেখলে। ঘরে সে বিছানায় ধপ করে ফেলে দিল ফারিস মোহকে। মোহ উঠতে চাইলে মোহকে বিছানার সাথে চেপে ধরে বলছে সে, তোরে বলছি না যা শাস্তি দেওয়ার আমার পাশ থেকে আমার সামনে রাইখা শাস্তি দিতে? তুই কোন সাহসে ফারিয়ার রুমে ঘুমাস? নাকি দেখতে চাস আমি রেগে কিছু করি? এরকম কথা শুনে মোহ তো এক প্রকার ভয়ে চোখ জোড়া
চোখ জোড়া বন্ধ করে আছে। ফারিস নিজেকে শান্ত করে মোহর চোখ জোড়ার উপর লম্বা নিঃশ্বাস নিয়ে চুমু খেলো। বুকের মধ্যে নিয়ে বলল, সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কাছ থেকে নিজেকে আলাদা করার এক বিন্দু টর্চার আমি সহ্য করতে পারবো না। ফারিস মোহর কপালে ঠোঁট রেখে এই কথাগুলো বলছিল। এদিকে ফারিহা ঘুমাতে পারছে না নুহাসের কলের জন্য। এই বজ্জাত ছেলে ওর নাম্বার কিভাবে পেল? আবারও ফোন বাজছে। ধরলো না সে, বাজতে থাকুক। মেসেজ আসলো, ফোন না ধরার সাহস দেখাও। ওয়েট, তোমার বাসায় আসছি। ফারিহা এই হুমকিতে ভয় পেল, কারণ এর কিছুদিন আগে সে বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ফোন না ধরাতে। ফোন বেজে উঠলো আবার। ফারিহা অগত্যা উপায় না দেখে ফোন রিসিভ করলো। হ্যালো, এই এই আপনার সমস্যা কি? নিজের ঘুম হয় না বলে আমারে ঘুমাইতে দিবেন না? আজ তো একটা খাট আসলো। ফারিহা রাগে গজাতে গজাতে বলল, এই, আমি ডেইলি শাওয়ার নেই, কই থেকে খাটা চলাম, আর তুমি ফোন না ধরে আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে কিভাবে ঘুমাও কুম্ভকর্ণ? নুহাস বলল, এই শুনেন, এত পেশাল পারার টাইম নাই। ঘুম ভাল লাগে আমার, আমি ঘুমাবো। ঘুমকেই দরকার, রাখেন ফোন। ফারিহা বলল, এই বললেই হলো? ঘুম দরকার, আমার তোমাকে দরকার। ঘুম সাইডে রাখো, মাথা গরম করো না, একটু সুন্দর করে কথা বলো বাবু। নুহাস একটু নুয়ে বলল, কে বাবু? আমি কি 2 বছরের বাচ্চা? ফিটার খায় যে বাবু ডাকে? আজ তো একটা শয়তানের নানা। ফারিহা বলল দাঁত কিরমির করে। এইভাবে চলতে থাকে তাদের টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ খুনসুটি। আজকাল নুহাসের উপরেও ফারিহার মায়া জন্মে গেছে। 1 মিনিট কল দিতে দেরি বেচারাকে একদম ধুয়ে দেয়। তবে নুহাস ফারিহার এই জাসিকি রানীওয়ালা লুকটা সে প্রচন্ড ভালোবাসে, কারণ এই জন্য সে তার প্রেমে উপুত করে পড়ে গিয়েছিল। জন্মদিন রাতে কেউ উইশ করতে আসে নাই ফারিহাকে, কিন্তু এই নিয়ে তার মাথা ব্যথা নেই। কিন্তু নুহাস তাকে একটাবার জন্য কল করে উইশ করার প্রয়োজন বোধ করলো না। এই ভেবে তার কান্না পাচ্ছে। এভরিল আর মোহ দুজন মিলে অনেক রকমের রান্না করছে, সব ফারিহার পছন্দের। দুপুরে সবাই মজা করে খেলেও ফারিহা খাবারে মন বসাতে পারেনি। ভেতর থেকে কান্নাগুলো দলা পাকিয়ে মনে হচ্ছে ঠেলে বের হয়ে আসবে। সারাদিনও একটাবার নুহাস ফোন দেয়নি ফারিহাকে। বিকালবেলা মিলাদ পড়ানো শেষ হলো কিছুক্ষণ আগে। মোহ সবার হাতে মিষ্টি প্যাকেট দিচ্ছে। এই টিমরে এখনো ঘরের বউ রাখছো? যার জন্য তোমার ছেলে দেশ ছাড়লো, 3 বছর আসলো না, তার কিভাবে মাথায় রাখো? অবশ্য মেয়ে লোভী না হইলে কি থাকে? আমি হইলে ওই দিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। কটূক্তি করে বলল এক মহিলা। মোহর চোখে পানি এসে পড়েছে অলরেডি। চলে যাওয়ার জন্য অন্যদিকে পা বাড়ালে কেউ তার কোমর শক্ত করে ধরে সামনে আনলো। এভরিল আর ফারিহার রেগে কিছু বলতে যাবে, সুলেমান ইশারা দিয়ে চুপ করতে বলে সামনের দিকে তাকাতে বলল, আচ্ছা তাই মিসেস মজুমদার, আমার বউ না হয় এতিম, আমি ওর জন্য ঘর ছেড়েছি, কিন্তু ওর জন্য যে আমি পাগল হয়ে ওর সাথে সংসার করার জন্য আসছি সেইটা দেখলেন না? আর কি বলছিলেন লোভী? আই থিঙ্ক আপনার মেয়ের থেকে আমার বউ কম আছে এই ক্ষেত্রে। আমার বউ আমার ভালোবাসার লোভী। আমার বউ আমার ফ্যামিলির প্রতিটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য লোভী, কিন্তু আপনার মেয়ে বাচ্চা 2টা হয়েও পরকীয়া করে টাকার জন্য। কেন? স্বামী তার ব্যবহারের জন্য তার হাতে হাত খরচে টাকা দেয় না বলে? পারিস মুচকি হেসে কথাগুলো বলল। মিসেস মজুমদার মুখ অপমানে লাল হয়ে গেছে। তিনি চলে যেতেই ফারিস মোহর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ট্যাঙ্ক অলওয়েজ অন থাকে, নিজের স্ট্যান্ড নিতে পারো না, খালি ভ্যাবে করে কাঁদতে জানো, আর আমারে কিভাবে চিপাই ফেলতে হয় সেটা জানো। মোহ ভাবছে সে কখন তাকে চিপাই ফেলল। ফারিসের মোহর প্রতি স্ট্যান্ড নেওয়াতে ফারিহা সোফার উপর দাঁড়িয়ে জোরে জোরে শীষ বাজালো। সন্ধ্যাবেলা সবাই বসে নুডলস খাচ্ছে। ওই মুহূর্তে এক ফ্যামিলি বাসার মধ্যে আসলো বিভিন্ন থালি নিয়ে। থালির উপরে কাপড় দেওয়া, বোঝাই যাচ্ছে থালির নিচে কিছু আছে। ফারিহা চোখ তুলে তাকালে সে ঝটকা খায়। সামনে আর কেউ না, নুহাস সাদা পাঞ্জাবি পরে কিলার লুক দিয়ে হেসে আসছে। ফারিহার মাথা এক প্রকার ভু ভু করছে। এরা কেন? ব্রো, কেমন আছো? বলেই ফারিসের সাথে ম্যানলি হাক করলো নুহাস ফারিসকে। ফারিসও সেম ভাবে জড়িয়ে ধরলো। অবাক করার বিষয় ফারিহার কাছে তা হলো তার ভাই নুহাসকে তুই তুকারি করছে। তার মাথা ভার হয়ে যাচ্ছে এইসব দেখে। সে জানতে পারলো আমেরিকার ইউনিভার্সিটিতে জুনিয়র ছিল নুহাস, আর তাদের সম্পর্ক অনেক ভালো। উঠা বসা সবখানে প্রায় জায়গায় উপস্থিত থাকতো সে, কিন্তু দেশে আসার পর দেখা হয়নি তাদের আর। ফারিহার মাথায় আরেকটা ঝটকা পড়লো যখন সে শুনলো আজ তার আকত, তাও আবার নুহাসের সাথে। তার ভাই শুধু না, তার ফ্যামিলির সবাই মিলে আগে থেকে মিট করে এটা প্ল্যান করে রেখেছে। আগে আকত হবে, তারপর ফারিহার ভার্সিটি শেষে অনুষ্ঠান হবে। ফারিহার মুখ দেখার মতো হয়ে আছে। সে শুধু কাঁদতে বাকি রেখেছিল। মোহ ফারিহাকে শাড়ি পরে নিচে নিয়ে আসলো। দেখতে নীল শাড়িতে নীল টুকটুকে পরে লাগছিল। চোখের সামনে নুহাস আর ফারিহার বিয়ে হয়ে গেল। নুহাস সবার আড়ালে ফারিহার কোমর চেপে ধরলো। ফারিহা চোখ বড় বড় করে তাকাচ্ছে। হ্যাপি বার্থডে আমার
ঝাঁসি কি রানী, এটাই তোমার বার্থডে গিফট, এটাই দেব বলে সারাদিন কল দিই নাই। গত রাতেও অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করেছি। গেট রেডি টু প্রলনেট মাই টর্চার বেবি। নুহাস ফিসফিসিয়ে বলে বাঁকা হাসি দিল। আমার সুখের দিন শেষ। ফারিহা বিড়বিড় করে বলল, সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি ফটো নিল, দুই ফ্যামিলি মিলে। 9 মাস পর মহুকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশনে। সে প্রেগনেন্ট। হ্যাঁ, সে ফারিসের বাচ্চার মা হতে চলেছে। ফারিসকে সে শাস্তি দিতে না পারলেও প্রেগনেন্সির সময় ফারিসকে সে চরকা আকারে ঘুরিয়েছে। কখনো এই খাওয়ার আবদার, কখনো গোসল করানো, কখনো বমি পরিষ্কার, কখনো মাথায় তেল দেওয়া। ফারিসকে নাকানি চুবানি দিয়েছে সে, কিন্তু ফারিস এসব করতে কখনো ক্লান্ত হয়নি। ফারিস যখন দেখলো মোহ প্রেগনেন্ট, তখন এত বেশি খুশি হয়েছিল, মোহকে নিয়ে সারা রাত কোলের মধ্যে ছিল সে। নার্স দুইটায় সে 2টা বাচ্চা নিয়ে আসলো। মোহর টুইন বেবি হয়েছে। বাচ্চা কোলে নেওয়ার আগে ফারিস জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? নার্স হেসে বলল, তিনি আশঙ্কামুক্ত, দেখা করতে পারেন। এপ্রিল 2 নাতি আর নাতনিকে নিয়ে মহা খুশি। সারা হসপিটাল জুড়ে মিষ্টি দিচ্ছে সুলেমান। আমরা কখন নিব বাচ্চা বেবি? নুহাস ফারিহাকে বলছে। তারাও ফুফাফুফি হওয়ার আনন্দে এদিক সেদিক ছোটাছুটি করছে। বেবি ডাকো, আবার বাচ্চাও চাও, আস্ত একটা হাদারাম। ফারিহা মুখ ভেঙচি দিল। নুহাস ভেবাচাকা খেয়ে গেল। এই মেয়ের মুখে কিছু আটকায় না। ফারিস কেবিনের দরজা খুলে মোহর কাছে গেল। ক্যানোলা হাতে নিয়ে শুয়ে আছে। কারো উপস্থিতিতে এসে চোখ খুলল। সে ইশারায় পাশে বসতে বলল ফারিসকে। ফারিসের ভয় এত বেশি ছিল যে মোহর প্রেগনেন্সির সময় তাদের উপরের রুমটা নিচে করেছিল। মোহকে বেড থেকে নামতে দিত না, নামলেই অনেক বকত সে। ভালোবাসি। মোহ ফারিসের দিকে তাকিয়ে বলল। এই প্রথম মোহ ফারিসকে তার ভালোবাসি কথাটা বলল। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। ফারিস মোহকে জড়িয়ে ধরল, কিন্তু এর মধ্যে এভরিল, সুলেমান, ফারিহা আর নুহাস দরজা ঠেলে বেবিদের নিয়ে ঢুকলো। এখন আর রোমান্স হবে না, এখন আমাদের বেবিদের সময়। নুহাস বলে ওঠে। মোহ আর ফারিসের মাঝে 2টা বেবি রেখে দিল। রুমে সবার হাসির রোল পড়লো। এইভাবে কেটে যাক তাদের সুখ শান্তিময় জীবন। সমাপ্ত।